গঠন নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন মডেলগুলো দেখছি। তো প্রথম আগের দিন আমরা থমসনের পরমাণু মডেল দেখলাম, তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল দেখলাম। রাদারফোর্ডের পরমাণু মডেল ঠিকঠাক ছিল, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল হাইড্রোজেনের যে বর্ণালী তত্ত্ব সেটাকে ডেসক্রাইব করতে পারছিল না ঠিক করে। তারপর সেখান থেকে কিছু মডিফাই করে এলো হচ্ছে গিয়ে নিলস বোরের পরমাণু মডেল। এবার নিলস বোরের পরমাণু মডেলে সেই হাইড্রোজেনের যে বর্ণালী, সেই বর্ণালী যেটা ডিসক্রিট দেখা যাচ্ছিল, সেই বর্ণালীটাকে ডেসক্রাইব করতে এই নিলস বোরের পরমাণু মডেল সমর্থ হয়। তো এই পরমাণু মডেলের মধ্যে স্বীকার্যগুলো প্রথমে কী কী ছিল সেগুলো দেখে নিই। আচ্ছা, প্রথম স্বীকার্যটা 3টে স্বীকার্য ছিল। 1 নম্বর ছিল হচ্ছে গিয়ে যে এই যে প্রথমে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কক্ষপথগুলোতে ঘোরে, সেই কক্ষপথগুলি একটা নির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথে ঘোরে, এবং সেই কক্ষপথগুলি তো যখন ঘোরার সময়, যখন ওই কক্ষপথের যে নির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথগুলিতে যখন পরিক্রমা করে, সেই সময় এদের মধ্যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর মধ্যে থেকে নিঃসৃত হয় না, এবং যার ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিঃসৃত না হওয়ার ফলে কি হয়, এটা আস্তে আস্তে যে ইলেকট্রনটা ধীরে ধীরে নিউক্লিয়াসে এসে পড়ে না, যেটা আমরা আগের দিন দেখেছিলাম ওই রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটিটা ছিল, তো সেটা এখানে একটা দূর হয়েছে। এখানে বলা হয়েছে যে সেই এই নির্দিষ্ট কক্ষপথ এবং স্থায়ী কক্ষপথগুলোতে ঘোরার সময়তে কিছু কিছু স্থায়ী কক্ষপথ আছে, সেক্ষেত্রে কিন্তু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো নিঃসৃত হয় না। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এখানে নিলস বোর খুব সরল এক পরমাণুর গঠন নিয়েছিলেন। সরল পরমাণুর গঠন বলতে যেমন ধরো সাধারণ হাইড্রোজেন 1H1, তার মানে কি এই প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, এই ক্ষেত্রে আমরা জানি এই ক্ষেত্রে প্রোটন একটা, এবং এখানে আমি জেড লিখেছি, যদিও জেড সংখ্যক হবে না, এখানে হচ্ছে কি ইলেকট্রন একটাই থাকবে, প্রোটনও একটা এবং ইলেকট্রনও একটা। খুব খুব সহজ পরমাণু মডেল নিয়েছিলেন নিলস বোর, এবং এই যে স্বীকার্যগুলো এবং নিলস বোরের এই তত্ত্বগুলো, এইগুলো সব হাইড্রোজেনের মতো সরল পরমাণু বা হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেনের মতো যে সমস্ত সরল পরমাণু আছে, এই ধরনের সরল পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ক্ষেত্রে এই হাইড্রোজেন হিলিয়াম এই যে বর্ণালীর ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছিল, সেটা এখান দিয়ে বের করা যায়, ডিসক্রাইব করা যায়। তো 1 নম্বরটা বললাম যে বৃত্তাকার কক্ষপথ এবং স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলি যেখানে পরিভ্রমণের ফলে ইলেকট্রনগুলো কোনো শক্তি ক্ষয় হয় না। এবার 2 নম্বর যে পস্টুলেট, সেটা ছিল 2 নম্বর পস্টুলেটের মধ্যে ধরা হয়েছে যে এই যে সমস্ত কক্ষপথে পরিভ্রমণ করছে, এই কক্ষপথে থাকার সময় ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ ইলেকট্রনের মাস যদি m হয় এবং v বেগে যদি ঘোরে, এবং আর বৃত্তের যদি কক্ষপথের ব্যাসার্ধ যদি rn হয়, nতম কক্ষপথে, তাহলে এই কৌণিক ভরবেগটা কি হবে? কৌণিক ভরবেগ হবে হচ্ছে গিয়ে h/2π এর সরল গুণিতক মানে আমি সামনে n দিয়ে গুণ করলাম। n এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, n = 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা। এই যে আমরা এবার পেলাম, মানে এই যে কৌণিক ভরবেগ mvr, এই কৌণিক ভরবেগ এটা কি h/2π এর সরল গুণিতক হবে, এবং যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো শক্তি ক্ষয় হবে না ইলেকট্রনটা। তাহলে এই কক্ষপথগুলোতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এবার এই যে কন্ডিশনটার কথা বললাম, এই কন্ডিশনটাকে বলা হয় কোয়ান্টাইজেশন কন্ডিশন, কারণ এটাকে যে কোয়ান্টাইজ করা হচ্ছে n দিয়ে 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এরকম পরপর চলতে থাকবে যে কোনো। তো এটাকে কোয়ান্টাইজ করা হচ্ছে জন্য এটাকে বলা হচ্ছে বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন। এবার আসছি আমরা 3 নম্বর পস্টুলেটে। 3 নম্বর পস্টুলেটে বলা হয়েছে যে যদি কোনো ইলেকট্রন, আমরা যেহেতু এখানে n সংখ্যক কক্ষপথের কথা বলছি, এখানে যেমন এটা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা কক্ষপথে কারণ একটা ইলেকট্রনই থাকবে, আমরা যদি n সংখ্যক কক্ষপথের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে ধরো আমরা দুটো কক্ষপথের কথা বলি, ধরো দুটো বলছি, ধরো নিউক্লিয়াস
এবার এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এটা n = 1 তম কক্ষপথ, এখানে ইলেকট্রনের শক্তি হচ্ছে গিয়ে ইলেকট্রনের শক্তি হবে E1, আর এখানে হচ্ছে গিয়ে ইলেকট্রনের শক্তি, এটা n = 2। এবার তাহলে এখানে ইলেকট্রনের শক্তি হচ্ছে কি E2, ঠিক আছে। তাহলে এবার যদি কোনো একটা ইলেকট্রন এই E2 শক্তি এবার E2 এর শক্তি বেশি, আমরা পরে দেখব। E2 থেকে যদি E1 এ যদি ট্রানজিশন হয় কোনো ইলেকট্রনের E2 থেকে E1 এ, মানে E2 এর কিন্তু শক্তি বেশি, এবং এখান থেকে যদি E1 এ ট্রানজিশন হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রানজিশন হয় মানে এখান থেকে যদি এটা ঝাঁপ দেয় E1 কক্ষপথে, বা E1 কক্ষপথে মানে N1 কক্ষপথে, বা হচ্ছে কি E1 শক্তি স্তরে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ওর লোয়ার এনার্জি লেভেলে ও ট্রানজিশন হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কি হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিঃসৃত হবে, বা আমরা কিছু রশ্মি পাবো সেই ক্ষেত্রে। তখন তাহলে একটা বিকিরণ আমরা পাচ্ছি। তো সেই বিকিরণের যে কি বলবো, সেই বিকিরণের নিঃসৃত শক্তির পরিমাণ হচ্ছে গিয়ে E2 - E1 সমান হবে h নিউ। এই নিউটা কি, নিউটা হচ্ছে গিয়ে বিকিরিত যে সেই বিকিরণের কম্পাঙ্ক হচ্ছে কি নিউ। তাহলে E2 - E1 = h নিউ। এটা আমরা আরেকটা কন্ডিশন পেলাম। এই কন্ডিশনটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি কন্ডিশন। মানে যেহেতু এই কম্পাঙ্ক, এটাকে বোরের কম্পাঙ্ক শর্ত বলা হয়, বা বোরস ফ্রিকোয়েন্সি কন্ডিশন, এটাকে বলা হয় বোরের কম্পাঙ্ক শর্ত। তাহলে E2 থেকে যদি E1 এ ট্রানজিশন হয়, মানে E2 শক্তি স্তর থেকে যদি E1 শক্তি স্তরে যদি ইলেকট্রনের ট্রানজিশন হয়, তখন যে বিকিরণ হবে সেই বিকিরণের শক্তির পরিমাণ হচ্ছে E2 - E1 = h নিউ। তাহলে এই তিনটে আমরা পেলাম। প্রথমত হচ্ছে গিয়ে সবগুলো কক্ষপথে, যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকবে না, নির্দিষ্ট কোনো স্থায়ী কক্ষপথে থাকবে, এবং যেখানে স্থায়ী কক্ষপথে থাকার সময়তে এর মধ্যে থেকে কোনো বিকিরণ হবে না, বা ইলেকট্রনের শক্তির কোনো ক্ষয় হবে না। এবং কোন কোন দ্বিতীয় কন্ডিশন, দ্বিতীয় যে পস্টুলেট, সেটা কি ছিল, যে সেই কক্ষপথগুলোর ক্ষেত্রে কি হবে, সেই স্থায়ী কক্ষপথগুলো আমরা সেটাকেই স্থায়ী কক্ষপথ বলবো, সেখানে ইলেকট্রনগুলো থাকবে, যে ক্ষেত্রে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে গিয়ে h/2π এর সরল গুণিতক হবে। এটা ছিল দ্বিতীয় পস্টুলেট। এবং থার্ড পস্টুলেট ছিল যদি E2 শক্তি স্তর থেকে E1 শক্তি স্তরে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে, সেই ক্ষেত্রে যে বিকিরণ নিঃসৃত হবে, সেই বিকিরণের শক্তির পরিমাণ হচ্ছে E2 - E1 = h নিউ। তাহলে এখানে আমরা এই তিনটে পস্টুলেট দেখে নিলাম। এবার এখান থেকে আমরা হাইড্রোজেন যে বর্ণালী, যেটা বলছিলাম যে ডিসক্রিট যে হাইড্রোজেনের বর্ণালী পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা ব্যাখ্যা করব। তাহলে বোরের হাইড্রোজেন বর্ণালীর তত্ত্ব কি পাওয়া গেছিল সেটা একটু দেখে নিই। এর আগের দিনই আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখেছি যে কুলম্বীয় এই নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং ইলেকট্রনের ঋণাত্মক আধানের মধ্যে যে আকর্ষণ ক্রিয়াশীল যে কুলম্বীয় আকর্ষণ বল, সেটাই ইলেকট্রনকে অভিকেন্দ্র বল, মানে বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বল সরবরাহ করে। তো সেই ক্ষেত্রে আমরা পাই যে AT = FC, মানে FCটা হচ্ছে কি ওই অভিকেন্দ্র বল, আর FEটা হচ্ছে ওই কুলম্বীয় আকর্ষণ বল ইলেকট্রনের জন্য ঘোরার জন্য। তাহলে এই ক্ষেত্রে এই দুটো যখন সমান হয়, তখন এটা এই বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তো আমরা এখান থেকে বলতে পারি, তাহলে এখান থেকে যে আমরা কুলম্বীয় আকর্ষণ বলটা পাই, সেটা আমরা জানি যে 1/4πε0 যদি এটা আর n কক্ষপথে ঘুরে থাকে, তাহলে n তম কক্ষপথে ঘোরার ক্ষেত্রে আমরা বলি r² = m² v বেগে ঘোরে, তাহলে মানে এটা হচ্ছে mv/imv²।
হচ্ছে অভিকেন্দ্রীয় বল। তাহলে এই দুটো যখন সমান হয় তখনই এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে এখান থেকে আমরা এক্সপ্রেশনে vn স্কয়ারের মান পাচ্ছি। এটা আমরা আবার করছি, তার কারণটা বলে দেওয়া হচ্ছে, বলছি 1/4πε0 z² mrn। আচ্ছা, এটা আমরা পেলাম হচ্ছে কি vn স্কয়ারের মান এখান থেকে পেলাম। আবার বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন থেকে আমরা দেখেছি m vn rn nh/2π, এটা আমরা পেয়েছি। তো এখান থেকেও দেখো আমরা vn এর মান একটা পাই। এখান থেকে vn এর মান কত, nh/2π ইনটু mrn, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে যদি আমরা vn স্কয়ার করি, এটাকে যদি vn স্কয়ার করি, তাহলে এই vn স্কয়ার, এখানে একটা vn স্কয়ার পাচ্ছি, আর এটাকে যদি vn স্কয়ার করি, তাহলে এই দুটো vn স্কয়ার যদি আমরা সমান করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওখান থেকে আমরা rn এর মান পাই। rn এর মান দুটো vn স্কয়ার সমান করে আমরা rn এর মান পাই হচ্ছে গিয়ে 4πε0 ইনটু n স্কয়ার h স্কয়ার বাই, আমি পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ভিডিওটা একটু শর্ট হবে তাতে। এটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে rn এর মান, মানে n-তম কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এত, এটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা বলতে পারি এখানে যে rn প্রপোর্শনাল টু, দেখো rnটা কি কিসের সঙ্গে সমানুপাতিক, n স্কয়ারের সঙ্গে সমানুপাতিক। এখান থেকে আমরা এটা একটা সম্পর্ক পাচ্ছি, অর্থাৎ n এর মান যত বেশি হবে, n = 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা বলেছি, n এর মান যত বেশি হবে তত কি হবে, কক্ষপথের ব্যাসার্ধ বাড়তে থাকবে। যেটা আমরা জানি যে পরে 1 নম্বর কক্ষপথ n এর মান যদি 1 হয়, 1 নম্বর কক্ষপথে যা হবে, আচ্ছা n = যদি 2 হয়, ওটা কিভাবে বাড়তে থাকবে, এটা এই সম্পর্কের সমানুপাতে বাড়তে থাকবে। যেমন হচ্ছে কি 1:4:9, মানে এইভাবে n স্কয়ার অনুপাতে বাড়তে থাকবে ব্যাসার্ধগুলো। তো এটা আমরা একটা পাচ্ছি যে কি কক্ষপথের ব্যাসার্ধ। এবার আবার দেখো, আবার vn স্কয়ার ইকুয়াল টু এটা, এখান থেকে আমরা vn এর মান যদি বের করি, vn এর মান বের করলে আবার পাই vn প্রপোর্শনাল টু, এই দুটো থেকে যদি এটা ম্যাচ করে যদি আমরা এখান থেকে vn বের করি, vn এর মান এই rn এর মান বসিয়ে যদি এখানে ধর rn এর মান যদি বসানো যায়, rn এর মান বসিয়ে যদি vn এর মান বের করি, তাহলে দেখা যাবে vn প্রপোর্শনাল টু 1/n। vn প্রপোর্শনাল টু 1/n, তার মানে কি হচ্ছে যে যত n যত বাড়তে থাকবে তত কি হবে, ভিটা কমতে থাকবে। তার মানে n যত কম হবে, মানে ধরো n = 1-তম কক্ষপথে কি হবে, ভি মানে ইলেকট্রনের গতিবেগ, তার মানে সব থেকে বেশি। যত n কম হবে তত ভি এর মান বাড়তে থাকবে। তার মানে n = যদি ধরো 1 হয়, তাহলে ভি এর মান কিন্তু সেখানে ম্যাক্সিমাম হবে, ভি ম্যাক্স পাবো। এবার আবার আচ্ছা, এবার দেখো যদি vn হয় ইলেকট্রনের n-তম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনের কম্পাঙ্ক যদি আমরা বের করি, তাহলে কম্পাঙ্ক যদি হয়, সেই ইলেকট্রনের কম্পাঙ্ক যদি হয় μn, তাহলে μn = কি হবে, vn/2πr হচ্ছে করে দিই, তাহলে vn/2πrn = আমরা এই vn এর মান যদি এটা হয়, তাহলে μn মানে হচ্ছে কম্পাঙ্কটা পাচ্ছি, হলো গিয়ে সেই ইলেকট্রনের এটা পাচ্ছি। আমি সম্পূর্ণ ক্যালকুলেশন দেখাচ্ছি না, বইতে তোমরা পেয়ে যাবে, যদি অসুবিধা হয় পরে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। আশা করি তোমরা বইতে দেখেই বুঝে যাবে। তাহলে আমরা μn এর মান পাচ্ছি এটা, তাহলে এখান থেকেও আমরা দেখে বুঝতে পারছি কি μn প্রপোর্শনাল টু, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে μn প্রপোর্শনাল টু 1/n কিউব। তার মানে n যত
বেশি হবে সেখানে কম্পাঙ্কের পরিমাণ কম থাকে, যেহেতু সব থেকে ছোট মানে নিচের কক্ষপথে n ইকুয়াল টু 1-এ যেহেতু vn এর পরিমাণ vn সর্বাধিক ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কিন্তু তাহলে নিউএনও ম্যাক্সিমাম হবে। এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারি। আবার এবার দেখো, এবার যদি আমরা ক্যালকুলেট করি, এখানে কম্পাঙ্ক গেল, এবার যদি আমরা এনার্জি ক্যালকুলেট করি, টোটাল এনার্জি ইলেকট্রনের এনতম কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি কত। এবার এনতম কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি যদি ক্যালকুলেট করি, তাহলে সেখান থেকে আমাদের কী কী মাথায় রাখতে হবে? একটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এনতম কক্ষপথে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এবং প্লাস এনতম কক্ষপথে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জি আলাদা আলাদা করে যদি আমরা ক্যালকুলেট করে টোটাল এনার্জি এক্সপ্রেশন আমরা পাচ্ছি এটা। আমি বারবার করে লিখছি না, আমরা টোটাল এনার্জি এক্সপ্রেশন পাচ্ছি এটা। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই টোটাল এনার্জি কিন্তু আমরা পাচ্ছি কি নেগেটিভ। এক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পারছি En প্রপোর্শনাল টু 1/n², কিন্তু সেটা কিন্তু নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ মানে কি হচ্ছে, তার মানে ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনগুলোর যে এনার্জি, সেই এনার্জিগুলো n এর মান যত বাড়ছে তত কিন্তু ইলেকট্রনের সে মোট শক্তি, মানে মোট যে শক্তিটা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে মোট শক্তিটা কিন্তু সেই ক্ষেত্রে বাড়ছে। সেই জন্য n ইকুয়াল টু 1তম কক্ষপথে কিন্তু ইলেকট্রনের যে মোট শক্তি, সেই মোট শক্তিটা হচ্ছে মিনিমাম। এই স্টেটটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। এই স্টেটটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট, বা ওটা হচ্ছে এক্সাইটেড স্টেট, ওটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, বা ওটার বাংলাটা যাই হোক মনে পড়ছে না আপাতত, ওটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 1, এই ক্ষেত্রে কিন্তু এনার্জিটা সব থেকে মিনিমাম থাকে, মানে মোট এনার্জির কথা বলছি, কারণ এটা কিন্তু নেগেটিভে আছে। এবার যদি বোরের কম্পাঙ্ক শর্ত দেখি, তাহলে যদি ধরো n ইকুয়াল টু 2 কক্ষপথ থেকে n ইকুয়াল টু 1 কক্ষপথে ট্রানজিশন হচ্ছে ইলেকট্রনের, অর্থাৎ n ইকুয়াল টু 2 কক্ষপথে যদি ইলেকট্রনের এনার্জি হয় En2 এবং n ইকুয়াল টু 1 কক্ষপথে যদি এনার্জি হয় En1, তাহলে সেই ক্ষেত্রে En2 মাইনাস En1 ইকুয়ালস টু h নিউ। এটা আমরা বোরের কোয়ান্টাইজেশন, বোরের যে ফ্রিকোয়েন্সি কন্ডিশন সেটা থেকে পেয়েছি, 3 নাম্বার পস্টুলেট থেকে, সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে সেই অনুযায়ী আমরা এখান থেকে কি পাই, নিউ ইকুয়ালস টু, এখানে মানগুলো যদি আমরা সবগুলো বসাই, তাহলে মান সেখান থেকে পাই নিউ ইকুয়ালস টু 4/ε0 হোল স্কোয়ার ইন্টু, মানটা দেখে বসাচ্ছি, হ্যাঁ, আমি পুরো ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি না, জাস্ট মানটা বসাচ্ছি নিউয়ের। এটা আমরা পাচ্ছি। আবার দেখো, আবার আমরা এটা জানি যে বিকিরণটা যে হচ্ছে, এটা তার কম্পাঙ্ক নিউ, সেক্ষেত্রে যে বিক্রিয়ার হবে এই ট্রানজিশন হওয়ার পরে তার কম্পাঙ্ক হচ্ছে নিউ। এবার আমরা জানি আবার যে সি ইকুয়াল টু, সি মানে আলোর গতিবেগ, সি ইকুয়ালস টু আমরা জানি নিউ ইন্টু ল্যামডা, তার মানে বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এর আগে আমরা জানি, এটা ক্লাস 9-এই পড়েছি। তাহলে সেখান থেকে আমরা যদি সেখান থেকে আমরা পাই 1/λ মান পাই, যে কি 1/4ε0 সি, এই মানটা বসিয়ে আমরা এখানে লিখছি 1/8² এটাকে আমরা বলবো নিউ বার দিয়ে আমরা এই 1/λ এই যে রাশিটাকে আমরা নিউ বার দিয়ে ডিনোট করি। এটাকে আমাদের বলা হয় যে তরঙ্গ সংখ্যা, যে তরঙ্গ বেরোচ্ছে সেই তরঙ্গ সংখ্যা, সেই বিকিরণের তরঙ্গের সংখ্যা নিউ বার দিয়ে ডিনোট করি। এটাকে আমরা, আর এই যে এই পুরো পোর্শনটাকে, এটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক R। এটার মান হচ্ছে গিয়ে রিডবার্গ ধ্রুবক R। তাহলে আমরা সাজিয়ে এরকমভাবে লিখতে পারি, এখানে না z²টা এখানে থাকবে, আর এর মানের মধ্যে z² আসবে না, আর
জেড স্কোয়ার 1/n স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এর যদি আমরা রিডবার্গ ধ্রুবকটা হচ্ছে এটাকে যদি আমরা মান বসাই, তাহলে মান বসাইলে আমরা পাবো আর এর মান হচ্ছে কি 10.9737 ইন্টু 10⁶ মিটার ইনভার্স। যেহেতু ল্যামডার একক কি মিটার, তাই এখানে কিন্তু 1/λ নিউ বারের এবং রিডবার্গ ধ্রুবকের মানও কিন্তু মিটার ইনভার্সে হবে। হ্যাঁ, আর নিউ বারও কিন্তু মিটার ইনভার্সে হবে। তাহলে এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে বাকিটা আলোচনা করছি।